ক্রিকেট ইতিহাসবিদ কলরব রায়। কলরব দা, উইল উইলে আপনাকে আবার স্বাগত। নমস্কার। কলরব দা, এটা আমরা সবাই জানি, আজকে আমরা যখন অনুষ্ঠানটা রেকর্ড করছি ঠিক তার একদিন আগে আমরা ক্রিকেটের এক কিংবদন্তি বললেও বোধহয় কম বলা হয়, এরকম একজন মানুষকে হারিয়েছি, যাকে মানে এটা আমাদের সৌভাগ্য যে যাকে আপনি মাঠে বসে খেলতে দেখেছেন। তো আজকে আমরা কথা বলবো অবশ্যই স্যার গারফিল্ড সোবার্সকে নিয়ে। আমি যদি আপনাকে প্রথমেই বলি, আমি অন্যান্য বিষয়গুলো হয়তো পরে আসবো, কিন্তু আপনাকে যদি প্রথমে জিজ্ঞেস করি যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা স্যার গারফিল্ড সোবার্সকে মাঠে বসে খেলতে দেখা, সেটা একটু জানতে। আমি ইডেনে গিয়ে প্রথম খেলা দেখি, সিরিয়াস ক্রিকেট ম্যাচ, সেটা ছিল ইংলিশ জার্নালিস্ট ছিলেন ইডব্লিউ সোয়ান্টন, জিম সোয়ান্টন। জিম সোয়ান্টন একটা টিম নিয়ে 1964 এপ্রিল মাসে কয়েকটা ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন। সেই টিমের মধ্যে রিচি বেনো ছিলেন, সনি রামাদিন ছিলেন, সোবার্স ছিলেন, সেমুন নার্স ছিলেন, এরকম কত তাবড় খেলোয়াড় ছিলেন আর কি, এবং পাতাউদি ছিলেন। এবং তারা খেলেছিলেন ভারতীয় দলের সঙ্গে। ভারতীয় দলের অধিনায়ক ছিলেন চান্দু বর্দে। আচ্ছা। এই ম্যাচটা ইডেনে এপ্রিলের মাঝামাঝি, এক্সাক্ট তারিখটা মনে পড়ছে না, কাঠফাটা গরমের মধ্যে ম্যাচটা হয়েছিল, এক্সিবিশন ম্যাচ। তো সেখানে আমি প্রথম সোবার্সকে খেলতে দেখি। সোবার্স সেঞ্চুরি করেন। তো আমার অভিজ্ঞতার মধ্যে সেই প্রথম ইডেনে খেলা দেখতে গেছি, আমার এক পিস্তল দাদা খুব খেলা ভালোবাসতেন, তিনি নিয়ে গেছিলেন মাঠে। সম্ভবত রবিবার ছিল, সকালবেলায় গিয়ে দেখে আমি খেলাটা দেখা শুরু হলো। ঘন্টা দুয়েক বাদে লাঞ্চ টাইমের সময় দাদা আমাকে বললো, চল এবার তোকে বাড়ি দিয়ে আসি, তুই ভাত খেয়ে আসিসনি, বাড়িতে খুব ভালো করে বলে আসা হয়নি, মানে ছোট মামা মানে আমার বাবা, মামি চিন্তা করবে, তো শরীর খারাপ হবে, রোদে বসে আছিস, এইসব কিছু কোনো কথা নয়। আমি পুরো দ্রাবিড় বা ওয়াল পূজারা স্টাইলে স্টোন ওয়ালিং করলাম। আমি খেলা না দেখে বাড়ি যাবো না। আমি কি স্টলের পেছন দিকে, গ্যালারির পেছন দিকে স্টলে গিয়ে শশার স্যান্ডউইচ গোটা দুয়ে আর একটা সেদ্ধ ডিম, আর তখন সিএবি ড্রিঙ্কিং ওয়াটারে বড় বড় ট্যাঙ্ক লাগাতো ট্যাপ দিয়ে, সেরকম ট্যাপ থেকে একটা জল খাওয়া হলো, স্যান্ডউইচ এবং ডিম সেদ্ধ খেয়ে আমার লাঞ্চ হলো। দাদাও তাই করলো, গিয়ে এসে খেলা দেখা। কারণ কি, সোভার্স ব্যাট করছেন। এবার আমি তো সোভার্স জানি না, আর আমি তো দেখছি উল্টো হাতে ব্যাটিং। উল্টো হাত মানে কি, লেফট হ্যান্ডার আমি দেখিনি আগে খেলতে সেভাবে। আমার হিরো ছিলেন পাতাউদি, কিন্তু রাইট হ্যান্ডার। লেফট হ্যান্ডার ব্যাটার ব্যাট করছেন, সেটা আমার কাছে একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা। তো সেই সোভার্সের ব্যাটিং না রেখে আমি বাড়ি যাবো না, যাই হয়ে যাক। মিনিট দশেক ধরে দাদা তো আমাকে অনেক বোঝানো টোঝালো, তো পাদমেকাং নগাচ্ছে আমি গেলাম, আবার বসে খেলা দেখা শুরু হলো। ওই রোদের মধ্যে খেলা দেখে সোভার্সের সেঞ্চুরি, হাততালি, তারপর বাড়ি ফেরা। জীবনের প্রথম সোভার্সকে দেখার অভিজ্ঞতা, এবং সেটা মাঠে বসে, এবং এই মানে এবং সেটা সেঞ্চুরি হতে নাই হতে পারে, সেটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, কিন্তু সেটা সেঞ্চুরি। এই অভিজ্ঞতা আমার মনে হয় এই মুহূর্তে খুব কম মানুষের কাছেই আছে। এটা একটা অবশ্যই অনন্য সাধারণ অভিজ্ঞতা, এবং প্রথমবার ইডেনে বসে খেলা দেখা, ফলে ফলে বোঝাই যাচ্ছে। এবং আজকে যার সঙ্গে আমরা কথা বলছি, তার জীবনের একজন আইডলের নামও স্যার গারফিল্ড সোবার্স, ফলে আবেগ আসাটা খুব স্বাভাবিক। তো এরপরে আপনি কবে দেখেন সোবার্সকে খেলতে? দেখো, আমার তখন আর তার আগে আইডল ছিলেন পাতাউদি, এবারে আইডলের তালিকায় সোবার্স ঢুকে গেলেন। তো তারপরে বছর তিনেক, প্রায় 67 সালে 66-67 ওয়েস্ট ইন্ডিজ খেলতে হলো। সোবার্স তখন ক্যাপ্টেন। সেকেন্ড টেস্ট কলকাতায়, ভারত বম্বেতে হেরে গেছে প্রথম ম্যাচে। দ্বিতীয় টেস্ট কলকাতায় 1 জানুয়ারির যে ম্যাচটা 1 জানুয়ারিতে খেলাতে মাঠে প্রচন্ড হাঙ্গামা হলো। সে নিয়ে মানে সেটা একটা ইতিহাস আর কি, সেখানে আমি যাব না। মাঠে দর্শক বসার ব্যবস্থায় বাড়তি টিকিট সিএবি বিক্রি করে দিয়েছিল, একই সিট নাম্বারে একাধিক দর্শক।
আচ্ছা। তো সেই নিয়ে মাঠে তুমুল ঝামেলা, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস চার্জ, সাংঘাতিক। সেই বাবা মাঠে গেছিলেন। তো যাই হোক, বাবা ফর্চুনেটলি সেরকম কোনো ক্ষতি হয়নি, ফিরে এসেছিলেন। কিন্তু তার পরের দিন খেলা বন্ধ রইল। পিচ প্রায় নষ্ট হয়ে গেছিল। ওয়েস্ট ইন্ডিজের ফ্ল্যাগ বাঁচিয়ে নিয়ে এসেছিলেন কনরাড হান্ট। Yes. আচ্ছা, তারপরে সেদিনের পর মনে আছে, তারপরে খেলা আবার শুরু হলো। এটা খেলাটা শুরু হওয়ার পেছনে ফ্র্যাঙ্ক ওরেল তখন ভারতবর্ষে ওই মাঠে দেখছিলেন। ওরেল সোভার্সকে বোঝালেন, দেখো ভাই তোমরা খেলো, না হলে এতগুলো লোক খুব হতাশ হবে। সোভার্সকে রাজি করানো হলো এবং তারা খেললেন। এই ম্যাচের শেষ দিন, মানে অ্যাকচুয়ালি চতুর্থ দিন, কিন্তু ম্যাচের হিসেব অনুযায়ী পঞ্চম দিন, ভারতের তখন দ্বিতীয় ইনিংসে 5টা উইকেট পড়ে গেছে। 5 উইকেট পড়ে গেছে। ভারত নামলো তখন বোধহয় 130-এর ঘরে রান, আরো 90 মতো রান বাকি। ভারত ফলো অন করছে। আচ্ছা। ব্যাট করছে হনুমন্ত সিং, তখনকার ব্যাটার। আর এখন কর্ণাটকে একজন অলরাউন্ডার ছিলেন, ভেঙ্কটরামন সুব্রমণিয়াম। হ্যাঁ। খুব অল্প কয়েকটা টেস্ট খেলেছিলেন 60-এর দশকের শেষের দিকে। তো এই দুজন ব্যাট করছেন, দলকে বাঁচাবার চেষ্টা। আউট হয়ে গেছেন 5 জন, টপ অর্ডার ব্যাটসম্যান আউট। আব্বাস আলী বেগ চোট পেয়ে অসুস্থ, ব্যাট করতে নামবেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই অবস্থায় এই দুজন কিন্তু আটকাবার চেষ্টা করছেন। তো 108 কোনো একটা থেকে এরা দুজনে টানলেন প্রায় 150-র ওপরে। এইরকম অবস্থায় সোভার্স বোলিং ওপেন করেছিলেন গ্রিফিথের সঙ্গে। তাহলে পেস দিয়ে শুরু করলেন, পরে পুরোনো বলে স্পিনে চলে এলেন। আচ্ছা। এবার একটা ওভার আমার মনে আছে, হনুমন্ত সিং ব্যাট করছেন, সোভার্স বল করছেন বাঁহাতে, কনভেনশনাল অর্থোডক্স স্পিন। উনি দু রকমের স্পিন করতে পারতেন, জানো বোধহয়, অর্থোডক্স এবং চায়নাম্যান। অর্থোডক্স বল করছেন, প্রথম যে বলটা এলো লেগ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, হনুমন্ত ছেড়ে দিলেন উইকেট কিপারের হাতে। পরেরটা একটু ভেতরে, হনুমন্ত ছাড়লেন, আবার উইকেট কিপারের হাতে। তারপরেরটা আরেকটু ভেতরে, অল্প অল্প করে বলটা ভেতরে ঢুকছে, আবার হনুমন্ত ছেড়ে দিলেন। পরের বলটা একদম লেগ স্টাম্পের ঠিক পায়ের কাছে, হনুমন্ত খেলতে গেলেন, স্পিন করে এসে হনুমন্তকে স্টাম্প ভেঙে দিল। মানে বোকা বানিয়ে আউট করা আমার দেখা প্রথম উদাহরণ। পরে অনেক দেখেছি এবং বুঝতে পেরেছিলাম পরে, তখন তো বুঝি, তখন আবার কত বয়স, 8 বছর বয়স। পরে বুঝতে পেরেছিলাম যে বলের ছাড়বার অ্যাঙ্গেল, বলটা কোথায় পড়ছে, কতটা স্পিন করছে, এইগুলো খুব ফাইন কন্ট্রোল করতে না পারলে হনুমন্ত সিং লেভেলের একজন ব্যাটসম্যানকে বোকা বানানো এবং বোল্ড করা খুব কঠিন কাজ। সোভার্স করে দেখিয়েছে। আমি সোভার্সের ব্যাটিং দেখেছি, সোভার্সের বোলিং দেখলাম এইবারে। তো এইটা, এবং সেই ম্যাচে সোভার্স 70 রান করেছিলেন, ভারত ইনিংসে হারলো এবং 2 ইনিংস মিলিয়ে 7টা উইকেট নিয়েছিলেন। পেস এবং স্পিন, খালি ক্যাচ ধরেননি কোনো। কাজে সোভার্সের যে অলরাউন্ডারের বিভিন্ন যে ডাইমেনশনস, আমি খানিকটা ইডেনে বসে দুবারে দেখে নিয়েছিলাম, অনেক কম বয়সে। বেশ। এবং এই আমার এবং এটাই মানে এই যে আপনি বোলিংটাকে যেভাবে ব্যাখ্যা করলেন সোবার্সের, এটাই বলে যে আজকে অনেক রহস্য স্পিনার বা এই ধরনের টার্ম ইউজ করা হয়, যেটা সেই সময় হয়তো অবশ্যই ব্যবহার করা হতো না। কিন্তু বোলার হিসেবে কত উঁচু দরের ছিলেন একজন, যিনি পেস বোলিং করছেন, স্পিন বোলিং করছেন, এবং তার সঙ্গে বাঁকাতে যেটা নর্মাল স্পিন, মানে অফ স্পিন, এবং তার সঙ্গে চায়নাম্যান দুটোই করছেন। মানে এই ভ্যারিয়েশনকে আজকে কোনো বোলারের কাছে থাকলে আমরা তাকে কি উপমায় আখ্যায়িত করতাম, সেটা বোধহয় সোশ্যাল মিডিয়াই জানে। তবে আমি আপনাকে এর বাইরে বেরিয়ে একটুখানি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি তো দেখেছেন সোভার্সের এইটা মাঠে বসে, এছাড়াও বিভিন্ন জায়গা পড়েছেন সোভার্সকে নিয়ে। তো সোভার্স কে যদি এইভাবে দেখা হয় যে আজকের একজন উঠতি ক্রিকেট উৎসাহী সোভার্সকে কিভাবে দেখতে পারেন, বা কিভাবে দেখতে বা মনে রাখবেন, বা তার সেই জায়গাটা, সোর্সটা কোথায়, সেটা দুর্ভাগ্যজনক ভাবে তখন তো এত ভিডিও ছিল না, এবং ভিডিও কোয়ালিটির কথা তো ছেড়েই দিলাম। তো কিছু কিছু ভিডিও পাওয়া যায়, তবে সেগুলো মূলত হাইলাইটস। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ওর মেলবোর্নের সেই 254 রানের ইনিংসটা 1971-72 মরশুমে লিলি এবং ম্যাকেনজিকে ঠেঙিয়ে করেছিলেন, যেটা দেখে ব্র্যাডম্যান বলেছিলেন অস্ট্রেলিয়া কার দেখা সেরা ইনিংস। সেটার ভিডিও হাইলাইটস পাওয়া যায়। ওর ম্যালকম ন্যাশকে 6টা 6 মারা এক ওভারে
গ্ল্যামরগানের বিরুদ্ধে নটিংহ্যামের হয়ে কাউন্টি ক্রিকেটে, সেটার ভিডিও আমি দেখেছি, পাওয়া যায়। এরকম কুচখাচ কিছু ভিডিও পাওয়া যায়, কিন্তু এর বেশি খুব একটা কিছু আমার চোখে পড়েনি। সমস্যাটা হলো ভিডিও দেখে, ভিডিও তো হাইলাইটস, এবার হাইলাইটস দেখে একজন খেলোয়াড়কে বিচার করা বা বোঝা, এটার মধ্যে অনেক পিটফলস আছে, বুদ্ধিমানের কাজ নয়। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে সোবার্সের সঙ্গে যারা খেলেছেন বা যারা এখনো বেঁচে আছেন বা যারা বই লিখে গেছেন, রিচি বেনো, এখনকার জীবিতদের মধ্যে ইয়ান চাকু, ভারতীয়দের মধ্যে সুনীল গাভাস্কার, বাঙালিদের মধ্যে খেলতে দেখেছেন রাজু মুখার্জি, আরো ভারতীয় ক্রিকেটের মধ্যে প্রসন্ন আছেন, চান্দু বর্দে আছেন, এখনো বেঁচে আছেন, তারপরে তোমার ফারুক ইঞ্জিনিয়ার বেঁচে আছেন। এরা যদি সোবার্স সম্বন্ধে কিছু বলেন, গাভাস্কার তো লেখেন নিয়মিত, এইগুলো একটু পড়তে হবে, তাদের কথা শুনতে হবে, ঠিক আছে? ব্র্যাডম্যানের সোবার্সের সব ইভ্যালুয়েশন নিয়ে ভিডিও আছে, আমি শুনেছি। এইগুলো হচ্ছে অথেন্টিক, এরা ক্রিকেটটা বুঝতেন। এই সমস্ত গুলো একটু দেখতে হবে, তাদের লেখা একটু পড়তে হবে, তবে বোঝা যাবে সোবার্স আসলে কি জিনিস ছিলেন। পৃথিবীর আজ পর্যন্ত সেরা ক্রিকেটার, কারণ এই 5টা কাজ, কারণ সোবার্সের মতো ফিল্ডারও বিশেষ করে ক্লোজিংয়ে, স্লিপে এবং লেগ স্লিপে এখনো পাওয়া খুব মুশকিল। তো 5টা 5-in-1 ক্রিকেটার আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়নি। সেই জন্য গ্যারি ইজ দ্য গ্রেটেস্ট, এটা আমি মনে করি। অবশ্যই, এবং তাকে, অর্থাৎ আপনার সাজেশন অনুযায়ী তাকে যদি সঠিকভাবে জানতে হয়, সেটা বোধহয় খুব মানে সহজ উপায়, চটজলদি বা কোনো শর্টকাট দিয়ে বোধহয় সেটা সম্ভব না। তার জন্য বিষয়টা ডেপথে ঢুকতে হবে। একদম। অনেক অনেক ধন্যবাদ কদরপ্ত, আমাদের কাছে ওটা সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতে আরো একটা পরিসর পাওয়া যাবে যেখানে এগুলো নিয়ে আরো কথা বলা যাবে, এবং সেই সঙ্গে আপনাদের অনুরোধ করবো, এই আপনারা যখন এই অনুষ্ঠানটা দেখবেন তার আগে আমাদের যে ওয়েবসাইট thecrickhub.com, সেখানে কদরপ্তার একটা খুব সুন্দর লেখা পাবলিশ হয়েছে। সেখানে একটা সুন্দর লেখা রয়েছে স্যার ডারফিল সোবার্সকে নিয়ে। আপনারা উৎসাহী হলে, উৎসাহী পাঠকদের জন্য বলবো সেটাও গিয়ে পড়তে পারেন। অনেক অনেক ধন্যবাদ কদরপ্তা, আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।